ঢাকার চারপাশে প্রায় ১১০ কিলোমিটার নৌপথ রয়েছে। এর মধ্যে বাণিজ্যিকভাবে রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট গাবতলী ও সদরঘাট। রাজধানীর উত্তর সিটির গাবতলী থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ হয়ে দক্ষিণ সিটির সদরঘাট পর্যন্ত একসময় নিয়মিত চলাচল করত বাস। নৌপথে ছিল ওয়াটার বাস সার্ভিসও, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে দুটি সেবাই পুরোপুরি বন্ধ। ফলে যাত্রীদের এখন ভরসা লেগুনা কিংবা সিএনজি চালিত অটোরিকশা। এ যেন এক জিম্মি দশা। গাবতলী থেকে সদরঘাট বন্ধ যাওয়া হয়। কয় টাকা করে ভাড়া নেন? 70 টাকা করে। অতিরিক্ত ভাড়া চাই 70 টাকা জনপ্রতি। বাসে ভাড়া ছিল 30 টাকা। আমার হিসাবে বেশি হয় না। ডবল ভাই, রিস্কের ভাড়া আর বাসের ভাড়া তো এক হয় না। ওয়াটার বাস থাকলে আর কি একটু ভালো হইতো। রাস্তা দিয়ে অনেক জ্যাম হয়, রাস্তাও অবস্থা অতটা ভালো না। এই যখন অবস্থা, তখন রাজধানীর চারপাশের নদীপথে আবারও যাত্রীবাহী ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ২ আগস্ট বিষয়টি নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ওয়াটার বাসের রুট কোথায় হবে সে বিষয়ে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। রুটটার চারিপাশে আপনি যদি গাবতলী থেকে শুরু করেন, একেবারে টোটালটা ঘুরে আবার গাবতলীতে চলে আসতে পারবেন, নারায়ণগঞ্জ হয়ে, আশুলিয়া হয়ে, টঙ্গী হয়ে, আপনার বুড়িগঙ্গা হয়ে, সদরঘাট হয়ে, তারপর ওটাকে বলা হয় কি বসিলিয়া হয়ে, রাউন্ডে যে চিত্রটা আছে। খনন যদি আপনার শুষ্ক মৌসুম, যেটা আর কি শুষ্ক মৌসুম যদি বলেন, তো তখনকার সময় যমুনা থেকে পানি এনে পানির প্রবাহটা বুড়িগঙ্গা, ধরেশ্বরী, তুরাগে অব্যাহত রাখার জন্য, বালু নদীতে অব্যাহত রাখার জন্য প্রয়োজন হয়। কিন্তু আবার এই সময়টা রেনি সিজনে আবার সেটা প্রয়োজন হয় না। সেটার জন্য একটা প্রকল্প নেওয়া হয়েছিল, কিন্তু সেটা কার্যকর হয়নি। তবে এ উদ্যোগ বাস্তবায়নের আগে নদী দূষণ, নাব্যতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং যাত্রী আকর্ষণের মতো বড় কয়েকটি চ্যালেঞ্জ মোকাবিলার কথা জানান মন্ত্রী। দূষণের জায়গা চিহ্নিত করতে গিয়ে দেখা গিয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 21টি জায়গায় সরাসরি ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। উত্তর সিটি কর্পোরেশনের এরকম 16টি জায়গা আছে। ঢাকা ওয়াসার 66টি জায়গা আছে। আবার মিল কারখানা যেগুলি আছে সেখানে 150টা জায়গা আছে। সব মিলে 424টি জায়গায় এই সরাসরিভাবে ওয়েস্টেজ দিয়ে দেওয়া হচ্ছে নদীতে। সেইটা বন্ধ করা কিভাবে যায় সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। নদীপথে চলাচলের ক্ষেত্রে কয়েকটি সেতুও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। এগুলোর বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান শেখ রবিউল আলম। একটা দুটো ব্রিজ আছে যার ফলে চক্রাকারে চলতে পারবে না, যেমন ধরেন টঙ্গী, যেটা রেল ব্রিজ মাত্র 4 থেকে 5 ফিট উঁচু, তো সেখান দিয়ে তো ওয়াটার বাস চলতে পারবে না। তখন আমরা চিন্তা করেছি রোডের যে সমস্ত ব্রিজ আছে সেটা আমরা উঁচু করতে পারবো, সে পরিকল্পনা আমরা নিব। কিন্তু রেল ব্রিজ তো আপনি উঁচু করতে পারছেন না, আর উঁচু করতে যে ব্যয় আর যত দূর থেকে তার অ্যালাইনমেন্টটা আনতে হয় সেটা বান্ধব হবে না। যার ফলে আমরা চিন্তা করেছি যেখানে রেল ব্রিজটা আছে সেই রেল ব্রিজের এখানে গিয়ে চেঞ্জ হবে। আপনি ব্রিজের এ পাশ থেকে ঘুরে আসলো, ওই পাশে এসে যদি কেউ থামে সেটা ক্রস করে পুনরায় বাসে উঠবে। ওইটুকু জায়গায় এই কনসিডারেশনে কোনো বিকল্প নেই। এর আগে বিআইডব্লিউটিসি এই সেবা পরিচালনা করলেও লোকসান হওয়ায় তা বন্ধ হয়ে যায়। এবার কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান এ সেবা পরিচালনায় আগ্রহ দেখিয়েছে। তাদের সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা চলছে বলে জানান মন্ত্রী। জনগণের প্রত্যাশা বা ধরেন একটা মনোরম পরিবেশে সে আশুলিয়া থেকে চিন্তা করলেন যে সে সদরঘাটে আসবেন, সে চলে আসলো ওই পথে। কেউ হয়তো ওখান থেকে নারায়ণগঞ্জ যাবেন, সে ওই পথে যেতে উৎসাহিত হলো। এই রুটটা মোটামুটি বেশ বান্ধব মনে হয়েছে। আপনি যদি বলেন গাবতলী থেকে শুরু করে একেবারে নারায়ণগঞ্জ পর্যন্ত, কিন্তু ওই দিক থেকে যে রুটটা আসছে সেটাতে কিছুটা অবস্ট্যাকেল আছে, মানুষের আগ্রহ কম আছে। কারণ আমাদের দেশের মানুষ তো আর 2.5 ঘন্টা 3 ঘন্টা নিয়ে ওই আপনার নদী পথে যেতে চায় না। সে সেখানে হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে বাসে যাচ্ছে। তখন যাত্রী পেতে আবার সমস্যা হচ্ছে। যারা এটা পরিচালনা করছেন, আগে করেছিলেন বিআইডব্লিউটিসি, তো সেটা বন্ধ হয়ে যায়। প্রায় আপনি যদি বলেন 57 কোটি টাকা পরিসংখ্যান অনুসারে লস হয়ে যায় 10 বছরে। তো সেবার তারা আর কন্টিনিউ করতে পারছিল না। এবার কিছু বেসরকারি উদ্যোক্তা আসছে, তারা এই ওয়েতে আপনার নৌযান চালাতে চান, কিছুটা ইসের জন্য, পর্যটকদের জন্য, আর কিছুটা যাত্রীদের জন্য। হাতিরঝিলে যেভাবে চলছে, অল্প দূরত্ব, যাত্রীর চাপ বেশি এবং ধরেন কোনো বাধা ছাড়া সে চলতে পারছে। কিন্তু যখন আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টার পথে যেতে হচ্ছে, আর সড়কে যখন পাশাপাশি সেখানে হয়তো আধা ঘন্টা বা 40 মিনিটে যাওয়া যাচ্ছে, তখন আর যাত্রী উৎসাহিত হচ্ছে না।
তো এখানে দুটি জিনিস কাজ করবে, একটা হচ্ছে পর্যটন অথবা পর্যাপ্ত সংখ্যক ওয়াটারবাজ 15 মিনিট 20 মিনিট পর পর যদি ছাড়া যায় তাহলে আমার মনে হয় যাত্রীর সংখ্যা বাড়ে। যাত্রীকে কোনো সময় স্টেশনে এসে 1.5-2 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে একটা বাস কখন ছাড়বে ওয়াটারবাস, সেই জন্য সেই সময়ও যাত্রীর নাই। আবার বেশি সংখ্যক ওয়াটারবাস যদি আপনি নামাতে চালু করেন তো তার যে ব্যয় তার সাথে যে রিটার্ন এটার একটা আছে, আপনার লসের নিশ্চিত লস আছে, তখন আবার উৎসাহিত হচ্ছে না। মোট কথা হচ্ছে প্রতিবন্ধকতা অনেক আছে, দূষণ আছে, এবং এই রুটটাকে যাত্রী বান্ধব করে কিভাবে ওয়াটারবাস চালু করা যায় যার ফলে যাত্রীরা যাতায়াতও করতে পারে আবার বিনোদনও পায়, পর্যটনটা উৎসাহিত হয়, সেই লক্ষ্যে সমন্বিত মিটিং। 2 মাসের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে যে 2 মাস পরে আমরা বেসরকারি খাতকে হয়তো এখানে ইনভলভ করতে পারবো, কিন্তু দূষণ মুক্ত করে। এখন নদীতে আপনি যাবেন প্রচন্ড দুর্গন্ধ, আশেপাশে প্রচন্ড রকমের আবর্জনা, তো সেই সময় কিন্তু যাত্রীরা উৎসাহিত হয় না। সে একটা মনোরম পরিবেশ হচ্ছে যে আমি একটা এই ওয়াটারওয়েজ দিয়ে যাচ্ছি, 2 পাশের চমৎকার সৌন্দর্য, পরিবেশটা সুন্দর, পানিগুলি আপনার টলমল করছে, এরকম হলে যাত্রীরা কিন্তু একটু সময় লাগলে উৎসাহিত হয়। তো ওই দূষণটা মুক্ত করার ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ, এবং আমরা এই দূষণ মুক্ত করবার জন্য সরকারের পরিকল্পনা আছে। আর এই ঢাকার চারিপাশে নদীগুলি যাতে ওয়াটারবাস সহ নৌ চলাচলের জন্য যাত্রীরা উপভোগ্য করতে পারে সেই পরিকল্পনার অংশ হিসেবে আজকে বসানো, এবং তার জন্য করণীয়গুলি নির্ধারণ করা, এবং সেই কাজগুলি 2 থেকে 3 মাসের মধ্যে চূড়ান্তভাবে আরেকবার বসে করণীয় নির্ধারণ এবং কিছু করণীয় ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, তার অগ্রগতি পর্যালোচনা হবে। এখনও এ প্রকল্পের জন্য আলাদা কোনো বাজেট নির্ধারণ করা হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, আপাতত সংশ্লিষ্ট সংস্থাগুলো নিজ নিজ দায়িত্বের আওতায় প্রয়োজনীয় কাজ করবে। পরবর্তী সময়ে প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে বাজেট বরাদ্দ দেওয়া হবে।